পাথরকুয়ারি খুলে দেওয়া সহ ৬ দফা দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বাস ট্রাক বন্ধ থাকায় চরম ভোগান্তি। এখানে তো আমরা ধর্মঘট দেখতেছি, গাড়ি ঘোড়া নাই, যেতে পারতেছি না, কষ্ট আছে। আমরা দেখতেছি কোনো গাড়ি পাই নাকি দেখি। 4 বার আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা কোনো সুরাহা পাই নাই। এই জন্য আজকে ভোর ৬টা থেকে আমাদের সিলেট জেলায় এটা কর্মবিরতি অব্যাহত রয়েছে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুষ্টিয়া থেকে এনসিপির ৮ম দিনের পদযাত্রার প্রস্তুতি। বিকেলে মেহেরপুরে গণসংযোগ ও পথসভা। টানা বৃষ্টিতে ফেনী শহরে জলাবদ্ধতায় ভোগান্তি। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। স্কুল পড়ুয়া যে সকল বাচ্চারা আছে তারা স্কুলে যেতে পারছে না। আরো যদি বৃষ্টি হয় তাহলে বিভিন্ন বাসাবাড়িতে পানি ঢুকবে। কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে পানিতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু। নিখোঁজ 2 জনের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেয়া, জেলা প্রশাসককে প্রত্যাহার ও বিআরটিএ দুর্নীতি মুক্ত করা সহ 6 দফা দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলা এই ধর্মঘটে বন্ধ রয়েছে বাস ও ট্রাক চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকেই বাস স্ট্যান্ডগুলোতে গিয়ে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। বিকল্প বাহনে ভেঙে ভেঙে গন্তব্যে ছুটছেন অনেকে। ট্রাক চলাচল বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। দাবি মানা না হলে আগামীকাল থেকে পুরো সিলেট বিভাগে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মালিকরা, শ্রমিকরা। গাড়ি ঘোড়া নাই, যেতে পারতেছি না, কষ্ট আছে। কোনো রিজার্ভ গাড়ি, কোনো নোহা তোহা হাইস দেখি পাই নাকি দেখি। আমরা নিজ থেকে আমাদের দাবি আদায়ের জন্য আমরা কর্ম থেকে বিরত থাকছি। সেজন্য যদি কেউ কোনো প্রাইভেট গাড়ি চালায় সেখানে আমরা বাধা বা এরকম কিছু করব না। পাথর কুয়ারি যেটা সনাতন পদ্ধতিতে এটা চালুর আমরা দাবি জানাচ্ছি। কাঁসার মিলের মিটারগুলা সংযোগ বিচ্ছিন্ন করে এবং এই যেগুলা মিটারগুলা জব্দ করে নেওয়া হচ্ছে। তো আসলে এখানে আমরা জেলা প্রশাসকের আমরা এখানে থেকে আমরা অপসারণ চাচ্ছি। সিলেটের সবশেষ অবস্থা জানাবেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আপনি সকাল থেকেই আমাদের ধর্মঘটের ব্যাপারে জানাচ্ছিলেন, এখনকার অবস্থা আপনি কেমন দেখছেন এবং এই যে ধর্মঘটের সমস্যাটি সেটি সমাধানে আলোচনার কোনো উদ্যোগ আছে কিনা একটু জানাবেন আমাদের। ছোঁয়া, সময় যত গড়াচ্ছে আমরা সড়কে সিএনজি চালিত অটোরিকশা, পাশাপাশি ব্যক্তিগত মালিকানাধীন যে প্রাইভেট কার কিংবা হাইয়েস্ট সেগুলোর চলাচলের সংখ্যা বাড়তে দেখেছে এবং এতে করে নগরীর ভেতরে যারা চলাচল করছেন তাদের দুর্ভোগ কিছুটা কমে এসেছে। তবে যারা দূরপাল্লার যাত্রী তারা মূলত আসলে দুর্ভোগে পড়েছেন এবং আমরা এই মুহূর্তে আছি সিলেটের শহরের প্রবেশ মুখে এবং সেখানে আমরা যেটা দেখতে পেরেছি যে যারা এখান থেকে বিভিন্ন স্থানে যাবেন, বিশেষ করে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ অন্যান্য জেলায় যারা যাবেন তারা মূলত এখানে এসে ভিড় করেছেন, কিন্তু তারা কোনো আসলে যানবাহনই পাচ্ছেন না। ফলে তাদের এই দুর্ভোগটা কবে নাগাদ শেষ হবে সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই সিলেটের পরিবহন সেক্টরটা আসলে পাথর উত্তোলনের উপর অনেকাংশে নির্ভরশীল। ফলে তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। তবে আমরা এখন পর্যন্ত শ্রমিক নেতাদের সংশ্লিষ্ট সূত্রে যেটি জানতে পেরেছি যে বিকেল 3টায় সিলেটের বিভাগীয় কমিশনারের সাথে যারা এই যে ধর্মঘট যারা আহ্বান করেছেন তাদের একটি সভা হওয়ার কথা রয়েছে এবং সেই সভায় আসলে বিষয়টি একটি সমঝোতার পর্যায়ে পৌঁছাবে সেটি শ্রমিক নেতারা আশা প্রকাশ করছেন এবং এতে করে তাদের যে ধর্মঘট তারা সেখান থেকে প্রত্যাহার করে নেবেন সেই প্রত্যাশা তারা রাখছেন যদি তাদের দাবি মানায়ের আশ্বাস দেওয়া হয়। ছোঁয়া, এবং সেই সভার খবর আপনার কাছ থেকে জানবো নাবিল, ধন্যবাদ আপনাকে। জুলাই পদযাত্রার ৮ম দিনের কর্মসূচিতে আজ কুষ্টিয়ায় পদযাত্রা ও গণসংযোগ করবে এনসিপি। তার আগে ছাত্রলীগের নির্যাতনে প্রাণ যাওয়া আবরার ফাহাদের কবর জিয়ারত করবেন এনসিপি নেতৃবৃন্দ। সেখানেই আছেন আমার সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, এনসিপি নেতৃবৃন্দের আজকের কর্মসূচির বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে বিস্তারিত।
ছোঁয়া আজকে সকাল থেকেই কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় তাদের যে পদযাত্রা করার কথা রয়েছে তারই প্রধান এবং প্রথম অংশবিশেষ হিসেবে বুয়েট শিক্ষার্থীদের শহীদ আবরার ফাহাদ কুষ্টিয়া কুমারখালী উপজেলার যে কয়েক গ্রামে এখন ঠিক তার গ্রামের বাড়ি আমরা তার কবরস্থানের পাশে রয়েছে। এখানে অনেকেই সমবেত হয়েছেন, খুব সকাল থেকেই তাদের অপেক্ষায় রয়েছেন এবং এনসিবির যে টিম রয়েছে তারাও কিন্তু কুষ্টিয়া থেকে ইতিমধ্যে রওনা দিয়েছে, তারা পথের মধ্যে রয়েছে। আমাদের সাথে সর্বশেষ কথা হয়েছে, তারা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাবেন এবং কবর জিয়ারত করবেন। এখানে আবরার ফাহাদের বাবা মা আছে, তাদের সাথে কথা বলবে এবং তারপরে আসলে তারা এখান থেকে পরবর্তী যে কর্মসূচি রয়েছে শহরের মধ্যে কয়েকটি জায়গায় পথসভার কথা রয়েছে। কুষ্টিয়া শহরের প্রধান যে সড়ক এনএস রোড সহ ৫ রাস্তা মোড় এবং সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করবেন এবং সেখানেও গণসংযোগ এবং পথসভার মধ্যে দিয়ে তারা এই কুষ্টিয়ার প্রোগ্রাম শেষ করে তারা কিন্তু মিরপুর এবং ভেড়ামারার উদ্দেশ্যে রওনা দেবেন। তারপরে তারা মেহেরপুরে যাওয়ার কথাও রয়েছে। আর এখানে মূল যে বিষয়টি আসলে এই যে আবরার ফাহাদ কুষ্টিয়ার যে একটি অবিসংবাদিত একটি নাম এবং ছাত্রলীগের নির্যাতনে ছাত্রলীগের প্রহরে এই যে আবরার ফাহাদ যে শহীদ হয়েছিল আসলে সেই বিষয়টি কিন্তু তারা যে এখনো বিচার পাননি সেইটা কিন্তু তার বারবার তার পরিবার থেকে তুলে ধরা হয়েছে এবং আবরার ফাহাদের মা বাবা তাদের সাথেও কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছে এবং তার সন্তানের যে বিচার তারা কিন্তু সেটি দাবি করছেন। সোয়া, জি ধন্যবাদ বাবু সেই খবর আমাদের জানানোর জন্য। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। ফেনীতে একটানা বৃষ্টিতে কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা, শহরের প্রধান সড়ক তলিয়ে গেছে পানিতে। এছাড়া ডাক্তারপাড়া, উকিলপাড়া, শান্তি কোম্পানি রোড, নাজির রোড সহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। কোথাও কোথাও বাসাবাড়ি ও দোকানপাটেও পানি ঢুকেছে, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আবহাওয়া অফিসের তথ্য বলছে আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ফেনীতে ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ। চট্টগ্রামের বিভাগের পাশাপাশি সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা সহ দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকল সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা ফেনীর জলাবদ্ধতার খবর জানতে চাই সহকর্মী আরিফুর রহমানের কাছ থেকে। আরিফ, কোন কোন এলাকায় জলাবদ্ধতার ভোগান্তিটা বেশি এবং জলাবদ্ধতার কারণ কি বলছেন এলাকাবাসী? আপনার কাছ থেকে একটু সার্বিক খবরাখবর জানতে চাই। ছোঁয়া, আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের। আপনি এখন দেখতে পাচ্ছেন যে সড়কের আসলে যে অবস্থা, এখানে এই মুহূর্তে কোনো ধরনের যান চলাচল করছে না। যে সকল যান্ত্রিক পরিবহন যেগুলো আছে সেগুলো, তবে প্যাডেলে যে সকল রিক্সা সেগুলো কিন্তু চলাচল করছে, তবে অনেকে মাঝপথে গিয়ে আটকে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো অনেকগুলো বাইক মাঝপথে গিয়ে আটকে গিয়েছে, তাদের গাড়ি বিকল হয়ে গিয়েছে এবং কি অনেক গাড়িগুলোকে আমরা দেখেছি যে কিছু পথ আসার পরে বিকল হয়ে যাওয়ার পরে তারা কিন্তু ভিন্ন পথ দিয়ে তারা চলাচল করছে। তবে এই মুহূর্তে যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে চরম ভোগান্তিতে পড়েছে এখানকার বাসিন্দা যারা তারা। তবে আমরা ফেনী সরকারি কলেজে খবর নিয়েছি, সরকারি কলেজে যে সকল অভ্যন্তরীণ পরীক্ষা যেগুলো রয়েছে সে সকল পরীক্ষাগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে হচ্ছে যে আজকে যে অনার্স প্রথম বর্ষের যে পরীক্ষা ভর্তি যেটি ছিল সেই ভর্তি কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে, কারণ হচ্ছে যে কলেজে যাওয়ার মতো সেরকম কোনো উপায় নেই এবং কি শহরের চারপাশে হচ্ছে যে কোথাও কোমর সমান পানি, কোথাও হাঁটু সমান পানি। তবে এই সকল পানির পিছনের যে ভোগান্তি এবং কি যে পানি উঠার যে কারণ, সেই কারণ হচ্ছে যে এখানকার বাসিন্দারা যেটি বলছে, ফেনী শহরে যে সকল খালগুলো রয়েছে, দমদমা খাল, পাগলিছড়া এবং কি খাজা আহমদ লেক, এই সকল খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে মূলত হচ্ছে যে এরকম ভোগান্তিতে পড়তে হচ্ছে এখানকার বাসিন্দাদের। অন্যদিকে হচ্ছে যে ফুলগাজী এবং পরশুরামে যে মুহুরী নদীর পানি, সেখানে মুহুরী নদীর পানিও কিন্তু বাড়ছে। হয়তোবা এভাবে যদি বৃষ্টি হতে থাকে কিংবা ভারতের উজান থেকে যদি পানি আসে তাহলে আরো পানি বাড়বে এবং কি মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন। তবে এখানকার এখন ফেনী শহরের পাঠানবাড়ি, ডাক্তারপাড়া, মাস্টারপাড়া, উকিলপাড়া এবং কি হচ্ছে মিজান রোড, এই সকল সড়কগুলোতে এখন হচ্ছে যে এখনো কোমর সমান পানি রয়েছে। বিশেষ করে হচ্ছে যে সকল এসএসকে সড়কের চারপাশে যে সকল দোকানগুলো রয়েছে সেই সকল দোকানগুলোর যেগুলো অনেকটা নিচু, সেই সকল দোকানগুলোতে পানি উঠে গেছে এবং কি ভিতরের বাজার যেগুলো বিশেষ করে হচ্ছে যে সকল দোকানে মালামাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে আছে। তবে এখানকার মানুষরা কিন্তু সবচেয়ে বেশি এখন ভোগান্তিতে পড়েছে এবং কি বিশেষ করে ভোগান্তি পড়েছে যে সকল স্কুল কলেজের সকল শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমরা ভোগান্তিতে পড়তে দেখেছি। জি আরিফ, এবং আমরা আপনার মাধ্যমে সেই চিত্রটি দেখছিলাম। ধন্যবাদ আপনাকে।
কক্সবাজারের হিমছড়ির সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। নিখোঁজ রয়েছেন 2 জন। সকাল 10টার দিকে এই ঘটনা হয়। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 2023-24 সেশনের 5 শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে আসেন। সকালে হিমছড়ি সৈকতে যান তারা। এ সময় 3 জন সমুদ্রে গোসল করতে নামেন। এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে ভেসে যায় 3 জনই। পরে স্থানীয়রা সাদমান রহমান শাবাবের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ 2 শিক্ষার্থী হলেন অরিত্র হাসান ও আসিফ আহমেদ। 2 জনের বাড়ি বগুড়ায়। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। দর্শক, সেখানেই আছেন আমার সহকর্মী এহসান আল কুতুবী। তার কাছ থেকে একটু জানতে চাই এখন কি অবস্থা সেখানে। এহসান, নিখোঁজ 2 জনকে উদ্ধার করা গেল কিনা এবং যারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন তারা কি বলছেন, এবং নিখোঁজ যারা রয়েছেন তাদের সম্পর্কে আর কিছু জানতে পারলেন কিনা? মূলত 5 জন বন্ধু একসাথে তারা কক্সবাজার এসেছেন গতকালকে রাত্রে 9টার দিকে এখানে এসে 9টার দিকে এখানে এসে তারা কক্সবাজারের কায়াকিং বক্স নামে একটা রিসোর্টে উঠে তারা সেখানে 5 জন ছিল। 5 জনের মধ্যে তারা কালকে রাত্রেও কিন্তু বিচে এসেছিলেন। এই এরিয়ায় তারা নিখোঁজ হয়েছে 2 জন, মোট 3 জন, অর্থাৎ একজন মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা আজকে সকালের 7টা থেকে 9টার মধ্যে এই পয়েন্টটা আসলে নিষিদ্ধ একটা পয়েন্ট। অর্থাৎ নিষিদ্ধ এই জন্যই বলা হচ্ছে কারণ হচ্ছে এখানে কোনো লাইফ গার্ড নাই, এখানে এটা লাইফ গার্ডের কোনো এলাকা নয়। এই কারণে এখানে এই পয়েন্টটি আসলে কোনো কর্তৃপক্ষ করতে যাবে না, কিন্তু হোটেল কর্তৃপক্ষ দাবি করছে তারা তাদেরকে বারবার নিষেধ করেছে যাতে তারা সাগরে গোসল করতে না নামে, কিন্তু তারপরেও তারা তাদের কথা শোনেনি। শেষ পর্যন্ত যে 3 জন একসাথে গোসল করতে নামছে এমন না, পুরোপুরি তারা ছবি তুলতে এসেছেন। ছবি তোলার এক পর্যায়ে জোয়ারের পানি যখন বৃদ্ধি পায়। জি হাসান, আমরা অবশ্যই পরবর্তীতে আপনার কাছ থেকে এই উদ্ধার তৎপরতার খবর আবারও জানবো, আপনার সঙ্গে আবারও যুক্ত হব। ধন্যবাদ হাসান। হবিগঞ্জের নবীগঞ্জে 2 এলাকাবাসী সংঘর্ষে একজনের নিহতের ঘটনায় পরিস্থিতি এখন থমথমে। নবীগঞ্জ শহরে জারি রয়েছে 144 ধারা। প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বন্ধ রয়েছে দোকানপাট ও জনসমাগম। এর আগে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে গতকাল বিকেলে তিমিরপুর ও আনমনু এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে নামে, কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামেও। পরে 144 ধারা জারি করে প্রশাসন। তবুও রাত 8টা পর্যন্ত চলে সংঘর্ষ। এতে প্রাণ হারান ফারুক মিয়া নামে এক যুবক। আহত হন শতাধিক মানুষ। দোকানপাট ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়া হয়। দর্শক, এ বিষয়ে আপনাদেরও জানাতে চাই। হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, এবং সংঘর্ষে হতাহতের যেই ঘটনাটি ঘটেছে সেখানে কোনো মামলা হয়েছে কিনা? ছোঁয়া, আসলে এখনও এই এলাকার যে পরিস্থিতি সেটা একেবারেই থমথমে এবং উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আসলে পরিস্থিতি যে কোনো দিকে মুড় নিতে পারে, এমনটাই এখানকে এসে যে স্থানীয়দের সাথে আলাপ করে এমনটি আমরা জানতে পেরেছি। আর মামলার যে বিষয়টি আপনি বললেন, এখন পর্যন্ত আসলে কোনো পক্ষই মামলা করেনি। তবে পুলিশ যেহেতু কয়েকজন আহত হয়েছেন, তারা বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন। এবং এই ঘটনায় গতকাল 7 জনকে আটক করেছিল পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ দল। তারা 7 জনকে আটক করে আজ 51 ধারায় আদালতে পাঠিয়েছে। গতকালের সংঘর্ষে বেশ কিছু দোকানপাটে অগ্নিসংযোগ করা হয় এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দোকানগুলোতে আগুন লাগানো হয়েছিল সেগুলো একেবারেই ভস্মীভূত। এবং এই এলাকাটি গতকাল রাত থেকে পরিষ্কার করার জন্য রাস্তায় যে ইট ছিল বা অন্যান্য যে আবর্জনা ছিল, অগ্নিদগ্ধ মোটরসাইকেল ছিল, সেগুলো সরানোর জন্য গতকাল থেকেই নবীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং তারা কিছুক্ষণ আগেও তাদের কাজ
কাজ যেটি চালিয়ে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে আসলে এখানকার যে পরিবেশ সেটি একেবারেই থমথমে এবং পুলিশের সাথে কিছুক্ষণ আগে আমার আলাপ হয়েছে, যেহেতু একজন নিহত হয়েছেন এবং তার জানাজা হয়তো কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে। এই জানাজার পর আসলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় বা এখন যে উত্তেজনা যে চলছে সেই উত্তেজনা আসলে কখন কোন দিকে পরিস্থিতি মোড় নেয় সেটি নিয়ে তারাও আসলে যথেষ্ট উৎকণ্ঠা উদ্বিগ্নে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে সর্বোচ্চ অবস্থান সেটি তারা করবেন। আরেকটি বিষয় বলে রাখি, স্থানীয় লোকজন যেটি বলছেন যে 144 ধারা যেটি জারি করা হয়েছে গতকাল বিকেলে, সেটি যদি আরও আগে জারি করা হতো তাহলে হয়তো যে সংঘর্ষ সেটি হয়তো এড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই বিষয়টি বলছেন স্থানীয় লোকজন এবং তারা যেটি বলছেন যে প্রশাসন। ধন্যবাদ প্রদীপ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। চাকরিতে 14তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে জামালপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই অবস্থান কর্মসূচি চলে 8টা থেকে 11টা পর্যন্ত। এ সময় 7 উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী কর্মসূচিতে অংশ নেন। একই কর্মসূচি পালিত হয় সিরাজগঞ্জ, সিলেট, খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন জেলায়। স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগও করেন। আগামী 1 সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।